অনেকেই কিন্তু গরুর দাম বাড়ার জন্য আপনাকে দায়ী করে যে আপনার জন্য নাকি গরুর দাম বেড়ে গেছে। আপনাকে দেখি কিন্তু অনেক প্রান্তিক খামারের দাম অনেক বেশি চেয়ে থাকে যে সাদিক এগ্রো গরু বিক্রি করতেছে 50 লাখ 1 কোটি টাকা, তাহলে আমরা কেন দাম বেশি চাইবো না? এখানে আমরা দেখে আসছি যে বিগত বছরে গোখাদ্যের দাম অনেক বেড়েছে, সেখানে স্বাভাবিকভাবে মাংসের দাম বাড়ার কথা বা উৎপাদন খরচ বাড়ার কথা, সেখানে যে 5% আপনারা কমিয়ে দিয়েছেন, আপনি বলতেছেন যে 99% হচ্ছে প্রান্তিক খামারি, তাহলে যেখানে তাদের উৎপাদন খরচ বেশি সেখানে আপনি কি দাম কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা বিপাকে যে সাদিক এগ্রো ঢাকা শহরে বসে 500 টাকায় গরুতে বিক্রি করতেছে, তাহলে আমরা যদি বেশি দাম চাই আমরা তো বিক্রি করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাট আমরা যেটা দেখি যে যখন বর্ডার দিয়ে গরু না ঢুকে তখন কিন্তু সাধারণ ক্রেতাদের পক্ষে গরু কেনাটা অনেক দুষ্কর হয়ে যায় এবং আমাদেরকে যতটুকু পারা হয় তখন কিন্তু গলা কাটা হয়। এই গরুর প্রডিউসার হচ্ছে গিয়া, উৎপাদক হচ্ছে গিয়া প্রান্তিক কৃষক। তো সিন্ডিকেট করলে তো প্রান্তিক কৃষককে করতে হবে। 1% শেয়ার হোল্ডার যে সে কিভাবে 100% মার্কেটকে নিয়ে খেলবে এবং 100% মার্কেটের সিন্ডিকেট করবে, এটা আমার বোধগম্য নয়। 1 কোটি 2 কোটি টাকা দামের গরু তো আমার কাছে হাজার হাজার নাইও, আর হাজার হাজার বিক্রিও হয় না, একটা দুইটাই থাকে এবং একটা দুইটাই বিক্রি হয়। আমরা যে ছোটোবেলায় গরুর রচনা পড়ছি, গরু ঘাস খায়, গরুকে ভালো জাতের ঘাসই দিতে হবে। গরুকে কিন্তু ওই দানাদার দিয়ে কিন্তু লালন পালন করলে কিন্তু মাংস মজা হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে ভাই, আপনাকে দেখি কিন্তু অনেক প্রান্তিক খামারের দাম অনেক বেশি চেয়ে থাকে যে সাদিক এগ্রো গরু বিক্রি করতেছে 50 লাখ 1 কোটি টাকা, তাহলে আমরা কেন দাম বেশি চাইবো না? যখন তাদেরকে বুঝাইতে যাই তখন কিন্তু তারা আমাদের কথা ওরকম শুনতে চায় না অনেকে, আবার যারা বুঝদার তারা কেউ কেউ বুঝে। তো এই কারণে কিন্তু প্রান্তিক খামারিদের গরুর দাম অনেকে বেশি হাঁকায়, যার কারণে গরুগুলো বিক্রি হচ্ছে না এবং তারা কিন্তু এখন নিরুৎসাহিত অনেকে গরু বড় বড় গরু লালন পালন করে অনেকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে প্রথমে আমি বলবো যে যার যেটা মার্কেট আছে, আপনি দুধ বেচতে পারেন, আপনি দুধ বেচেন। আপনি ছোটো গরু বেচতে পারেন, আপনি ছোটো গরু বেচেন। আপনি মিডিয়াম বেচতে পারেন, আপনি মিডিয়াম গরু তৈরি করেন। আপনি বড় বিক্রি করতে পারলে আপনি বড় গরু তৈরি করেন। এখন শুধু শুধু বড় গরু তৈরি করলেন আর বেচার সুযোগ থাকলো না, তাহলে তো আপনার লস হবেই। আপনি আগে আপনার মার্কেটটা অ্যাসেসমেন্ট করেন যে আপনি আসলে বড় গরু বিক্রি করতে পারবেন কিনা, কিংবা আপনার খামারের আশেপাশে বড় গরুর ক্রেতা আছে কিনা, বড় গরু কেনার লোক আছে কিনা। তাহলে আমার কাছে মনে হয় এইভাবে করে যদি লালন পালন হয় তাহলে ভালো হবে। আর প্রান্তিক কৃষকরা আমার কাছে মনে হয় একটা হোলস্টেইন ফ্রিজিয়ান গরু 10 লাখ 12 লাখ টাকা দামে না পেলে মিডিয়াম সাইজের শাহিওয়াল গরু পাললে অনেক ভালো করবেন তারা, এটাতে বেশি লাভ হবে। এবং আরেকটা জিনিস কি, একটা হোলস্টেইন ফ্রিজিয়ান পাললেন, এত বড় হোলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু অনেক দুর্বল জাতের একটা গরু, ঠুস করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু ওনারা নিঃস্ব হয়ে যাবেন। কিন্তু এটা না করে যদি ওনারা 5-6টা মিডিয়াম সাইজের গরু পালেন, তাহলে আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হইলেও বাকি কিন্তু তার সহায় সম্বল বাঁচবে, একেবারে নিঃস্ব হয়ে যাবেন না। তো এর জন্য আমার কাছে মনে হয় যে এক একটা সেক্টর নিয়ে এক একজন কাজ করবে। কেউ বড় সেক্টর নিয়ে কাজ করবে, কেউ মিডিয়াম সেক্টর নিয়ে কাজ করবে, কেউ ছোটো গরুর সেক্টর নিয়ে কাজ করবে, কেউ কসাই গরুর সেক্টর নিয়ে কাজ করবে। এক একজনকে আগে নিজে ডিসাইড হয়ে যাওয়া উচিত যে মানে সে কোন জায়গাটা টাচ করতে পারবে, সেই সেক্টরটা নিয়ে এসে তার কাজ করা উচিত। অনেকেই কিন্তু গরুর দাম বাড়ার জন্য আপনাকে দায়ী করে যে আপনার জন্য নাকি গরুর দাম বেড়ে গেছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? হ্যাঁ, আমরা যে 400 কেজির নিচে যেই গরুগুলা গত বছর কোরবানি ঈদে আমাদের রেট ছিল 525 টাকা কেজি লাইভ ওয়েট, এই বছর আমরা সেটা কমাই দিয়েছি 5%। আমরা এই বছর বিক্রি করতেছি 500 টাকা কেজি লাইভ ওয়েট। সুতরাং ম্যাস পিপলের যেই গরুটা, 1 কোটি 2 কোটি টাকা দামের গরু তো আমার কাছে হাজার হাজার নাইও, আর হাজার হাজার বিক্রিও হয় না, একটা দুইটাই থাকে এবং একটা দুইটাই বিক্রি হয়। তো ম্যাস পিপলের জন্য যে গরুগুলো, যেগুলো আমাদের কাছে হাজার হাজার আছে, ওই গরুগুলো কিন্তু গত বছর থেকে এই বছর আমরা আরও 5% দাম কমাই দিছি। তো এটা আসলে আমার জন্য গরুর দাম বাড়ছে এটা আসলে মনে করার কোনো কারণ নেই। আরেকটা জিনিস, তোমরা তো সবসময় হাটে ঘাটে থাকো, আমার বড় ভাই আছে উনিও সবসময় হাটে ঘাটে থাকেন। তো কোরবানি সময় হোক আর সারা বছরের ব্যাপার হোক, সবসময় সবচেয়ে বেশি ডিমান্ড কোন গরুর? সবচেয়ে বেশি ডিমান্ড কিন্তু হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুটারই সবচেয়ে বেশি ডিমান্ড, কোরবানির বাজারে হোক আর কসাইয়ের বাজারে হোক। তো 1 থেকে 1.5 লাখ টাকার গরু কিন্তু আমাদের মতন বড় খামারে কিন্তু পেলে পোষায় না, কারণ আমাদের ওভারহেড কস্ট অনেক বেশি। কিন্তু যারা নিজেরাই গেরস্থ, যারা নিজেরাই রাখাল, নিজেরাই মালিক, তারা কিন্তু এই গরুগুলা লালন পালন করে তাদের পোষায়। তো এখন আমার কথা হচ্ছে গিয়া 99% ডিমান্ড হচ্ছে এই গরুর। 99% এই গরুর প্রডিউসার হচ্ছে গিয়া, উৎপাদক হচ্ছে গিয়া প্রান্তিক কৃষক। তো সিন্ডিকেট করলে তো প্রান্তিক কৃষককে করতে হবে। 1% শেয়ার হোল্ডার যে সে কিভাবে 100% মার্কেটকে নিয়ে খেলবে এবং 100% মার্কেটের
সিন্ডিকেট করবে এটা আমার বোধগম্য নয়। আচ্ছা ভাই, এইখানে একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আপনার কাছে হচ্ছে ম্যাক্সিমাম বড় গরু, আর যেখানে আমরা দেখে আসছি যে বিগত বছরে গোখাদ্যের দাম অনেক বেড়েছে, সেখানে স্বাভাবিকভাবে মাংসের দাম বাড়ার কথা বা উৎপাদন খরচ বাড়ার কথা, সেখানে যে 5% আপনারা কমিয়ে দিয়েছেন, আপনি বলতেছেন যে 99% হচ্ছে প্রান্তিক খামারি, তাহলে যেখানে তাদের উৎপাদন খরচ বেশি সেখানে আপনি দাম কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা বিপাকে, যে সাদিক এগ্রো ঢাকা শহরে বসে 500 টাকায় গরুতে বিক্রি করতেছে, তাহলে আমরা যদি বেশি দাম চাই আমরা তো বিক্রি করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে আমরা যেটা করি, আমাদের কুষ্টিয়া, কুমারগাড়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, যশোর, বেনাপোল, পাবনা, কুমিল্লা, আমার ওইসব অঞ্চলে আমার খামার আছে। আচ্ছা, আমরা ওই জায়গাগুলোতে আমাদের ছোট গরুগুলো উৎপাদন করি, এবং আমরা ছোট গরুগুলো উৎপাদন করার ক্ষেত্রে আমরা তাদেরকে খুবই 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 সামান্য দানাদার দিই। আমরা তাদেরকে, আপনি দেখছেন আমাদের বড় বড় গরুগুলোকেও, আপনি ওই খামারেও দেখছেন, আমরা বড় বড় গরুগুলোকেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভুট্টা গাছ খাওয়াই। তো আমার কথা হচ্ছে, আমার আসলে কস্টিংটা এই জায়গায় সেফ হয়, এবং আমি কিন্তু আমার কাছে যেসব খামারিরা সাজেশন নিতে আসেন, আমরা সবাইকে সাজেস্ট করি, আসলে আমরা যে ছোটোবেলায় গরুর রচনা পড়ছি, গরু ঘাস খায়, গরুকে ভালো জাতের ঘাসই দিতে হবে। গরুকে কিন্তু ওই দানাদার দিয়ে কিন্তু লালন পালন করলে কিন্তু মাংস মজা হবে না, মাংসে কিন্তু অতিরিক্ত ফ্যাট হবে। বাট আমরা ভালো জাতের পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে যদি গরু লালন পালন করি, তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে, পেট ফাঁপবে না, অসুস্থ হবে না, ভাইটামিন মিনারেলের সাপ্লাইটা পর্যাপ্ত থাকবে তার শরীরে, এবং হচ্ছে গিয়ে অতিরিক্ত ফ্যাট হবে না, খেতে অনেক মজা হবে, গরুও অনেক চঞ্চল থাকবে। সুতরাং সব কিছু মিলে আপনার খাওয়ার কষ্ট কম হবে, সব কিছু মিলে কিন্তু এখন আমাদেরকে কিন্তু আধুনিক বিশ্বে যেভাবে করে গরু লালন পালন করতেছে, আমাদেরকে কিন্তু এটা ফলো করতে হবে। এবং আমরা আধুনিক বিশ্বেও দেখছি যে তারা গরু লালন পালন করে এই উন্নত জাতের ঘাস এবং সাইলেজ খাওয়ায়। এখন আমরা যদি এটা ফলো না করি, আমরা যদি ওই সনাতন পন্থায় থেকে যাই, যে আমরা দেখছি আমাদের বাবাকে গরু পালতে কুড়া ভুসি খাওয়াইছে, এর আগে দেখছি দাদাকে গরু পালতে কুড়া ভুসি খাওয়াইছে, আমরাও এখন কুড়া ভুসি খাওয়াই। আসলে এই পন্থাটা কিন্তু আমাদের এখন আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আমাদের নতুন যে লেটেস্ট যে ফর্মুলাটা, সেটা অ্যাডাপ্ট করতে হবে। প্রচুর পরিমাণে ঘাস খাওয়াইতে হবে এবং প্রচুর পরিমাণে সাইলেজ খাওয়াইতে হবে, তাহলে আপনার প্রোডাকশন কস্ট অনেক কমে আসবে। আচ্ছা হ্যাঁ, অনেকে জানতে চায় যে সাদিক এগ্রোতে 400 কেজি নিচে কীরকম গরু আছে, অনেকে বলতেছে যে আপনার কাছে এরকম গরু একেবারেই নেই বা সামান্য কিছু গরু রয়েছে, অনেকের মন্তব্য। 400 কেজির নিচে আমার কাছে আছে প্রায় 350 গরু। 400 থেকে 500 কেজির মতন আছে আমার কাছে প্রায় 400 গরু। 500 থেকে 600 কেজির মতন আমার কাছে আছে প্রায় 300-র মতন গরু। তো আমি আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা একটু ভিডিও করে মানুষকে দেখাই দিও যে আমরা যেটা বললাম আদৌ এটা সত্যি কিনা। আচ্ছা, অবশ্যই আমরা দেখিয়ে দেবো, কারণ অনেকেই এটা নিয়ে অনেক মন্তব্য করে আপনার সম্পর্কে। আগে পরে আমরা যখন বিভিন্ন খামারে যে তারা কিন্তু আমাদের কাছে এগুলো শেয়ার করে, হয়তো আপনার সাথে সামনাসামনি এগুলো বলার তারা সাহস রাখে না, বা ফেসবুকে গিয়ে দু একটা বাজে কমেন্ট কিন্তু তারা করে, সেজন্য আজকে সামনাসামনি আপনাকে বলা। না, অবশ্যই আমি যে কোনো প্রশ্নের সম্মুখীন হইতে যে কোনো সময়, তোমরা যে আজকে আমার এরকম কোশ্চেন করবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমার আগে কথা হয় না। আজকে ক্যামেরার সামনে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করলা, আমি সরাসরি উত্তর দিছি। আমি এই সব কোশ্চেন নিয়ে আসলে বিব্রত না। আমি চাই কারোর মনে যদি কোনো কোশ্চেন থাকে সে সরাসরি এসে আমাকে জিজ্ঞেস করুক, আমি সেটা সদ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, এই যে সামনেই ঈদ আর মাত্র 15-16 দিন বাকি, গরুর দাম নিয়ে বিগত বছরগুলো দেখতেছি যে খামারিরা কিন্তু লসের সম্মুখীন, অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বছরও কিন্তু আমরা যেটা দেখতেছি হাটে কিন্তু পর্যাপ্ত ইন্ডিয়ান গরু রয়েছে, বা বর্ডার দিয়ে গরু ঢুকতেছে। আর বর্ডার দিয়ে গরু ঢুকলে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা, তারা কিন্তু খুশি, খামারিরা আসলে একটু বিপদে। তো সেটা নিয়েও দেখলাম যে আপনাদের উদ্যোগ রয়েছে যে এটা বন্ধ করার একটা তোড়জোড় আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন। এখানে কিন্তু আসলে আমরা যারা সাধারণ ক্রেতা আছে, আমরা কিন্তু আপনার প্রতি নাখুশ। এটা আমরা চাই হচ্ছে গিয়া আমাদের ক্রেতারাও খুশি হোক, আমাদের খামারিরাও খুশি হোক। শুধু ক্রেতারা খুশি হলে হবে না, খামারিকেও বাঁচতে হবে। তো এর জন্য আমরা বোথ পার্টি উইন উইন সিচুয়েশন একটা ক্রিয়েট করতে চাই। আমরা সরকারকে বলছি দরকার পড়লে আপনি আমাদের প্রোডাকশন কস্ট যদি অ্যাসেসমেন্ট করেন, করে আপনার দরকার পড়লে একটা কেজি হিসেবে সরকার দাম নির্ধারণ করে দেখ, আমরা হাটে ঘাটে সব জায়গায় কেজি হিসাবে বেচবো, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে কি, এইভাবে অবাধে ইন্ডিয়ান গরু কিংবা মিয়ানমারের গরুকে ঢুকতে দেওয়া যাবে না। এই জায়গায় কিন্তু আরও একটা ব্যাপার আছে, শুধু ইন্ডিয়ান গরু ঢুকলে যে শুধু যে আমাদের দাম কমে যাবে তা কিন্তু না।
গত 2-3 বছর ইন্ডিয়ান গরু কম ঢুকছে বলে কিন্তু আমাদের দেশে রোগবালাই কম হয়েছে। যেমন ইন্ডিয়ান গরু এগুলো বেশিরভাগ রোগ আক্রান্ত গরু থাকে, এই লাম্পি স্কিন ডিজিজ কিংবা হচ্ছে গিয়ে এফএমডি, এই প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার কথা হচ্ছে গিয়া এই দেশকে, এই গরুর সেক্টরটাকে রোগমুক্ত রাখতে হলেও কিন্তু আমাদের বর্ডারটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে আপনি বলেন যে আপনারাও যেন বাঁচেন আমরাও যেন বাঁচি, বাট আমরা যেটা দেখি যে যখন বর্ডার দিয়ে গরু না ঢুকে তখন কিন্তু সাধারণ ক্রেতাদের পক্ষে গরু কেনাটা অনেক দুষ্কর হয়ে যায় এবং আমাদেরকে যতটুকু পারা হয় তখন কিন্তু গলা কাটা হয়। ওটি তো বললাম, আমরা এই জায়গায় যদি সরকার একটা উদ্যোগ নেয় এবং সরকার যদি একটা উইন উইন দাম নির্ধারণ করে দেয় যে কেউ এইটার উপরে দাম হাঁকাতে পারবেন না, তাহলেই তো আর ভোক্তাদের এই কষ্টটা হলো না। সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে না, আপনারা নিচ্ছেন কিনা? আপনি যেহেতু আমরা এটা তো আমরা উদ্যোগ নিতে পারি না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার তো চিনির দাম বেঁধে দিচ্ছে না, সরকার তেলের দাম বেঁধে দিচ্ছে না যে তেল এত টাকার বেশি বিক্রি করতে পারবেন না, চিনি এত টাকার বেশি বিক্রি করতে পারবেন না। তো এইগুলো যদি সরকার বেঁধে দিতে পারে তাহলে গরুরও লাইভ ওয়েটের দাম বেঁধে দেখ। হাটে লিস্ট ঝুলানো থাকবে যে শাহিওয়াল এত টাকা বিক্রি হবে, ক্রস হলে এত টাকা বিক্রি হবে, সিন্ধি হলে এত টাকা বিক্রি হবে। এটা হাসির ঘরের সামনে লিস্ট থাকবে, যার পছন্দ হবে কোনো দামাদামি নাই, গরু নিয়ে আসবে, স্কেলে ওজন দিবে, টাকা পরিশোধ করবে, হাসিল পরিশোধ করবে, নিয়ে চলে আসবে, হাসিলটাও কমে গেল। এটা কি ভাই আসলে সম্ভব মনে হয়? এটা আসলে আজ থেকে 10 বছর আগে কিন্তু অনেক কিছুই সম্ভব ছিল না। আজ থেকে 15 বছর আগে আমরা যখন খামার শুরু করছিলাম তখন কিন্তু খামার থেকে যে এত হাজার হাজার গরু বিক্রি হবে সেটাও কিন্তু কেউ কল্পনা করে নাই। সবাই কিন্তু হাট কেন্দ্রিকই ছিল। কিন্তু এখন কিন্তু অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের খামারমুখী হয়েছে, এটাও কিন্তু আমাদের একটা বড় সফলতা। আজ থেকে 5 বছর আগেও কিন্তু সাইলেজের কোনো অস্তিত্ব কিন্তু আমাদের দেশে ছিল না। এখন কিন্তু সাইলেজের অবস্থা এমন একটা জায়গায় গেছে যা তোমরা জানো কি না জানি না, যে এই মুহূর্তে এই যে সাইলেজ হারভেস্টিংয়ের সিজন যাচ্ছে এখন, এর জন্য সাইলেজের দাম যে কম, পাশাপাশি কিন্তু গমের ভুসি, কুড়া, বুটের ভুসির দামও কিন্তু অনেক কমছে। তো সুতরাং এটা কিন্তু একটা আস্তে আস্তে এফেক্ট হচ্ছে। আমরা কিন্তু নতুনের দিকে যাচ্ছি, আমরা পুরানকে কিন্তু বর্জন করতেছি। তো আসলে আমার কাছে মনে হয় এই ফর্মুলা আসতে হবে টুডে টুমরো।